আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটাবেজের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আমাদের সবার মধ্যে এই টপিকটা নিয়ে মানে একটু আগ্রহ থাকে আর কি জানার যে আমরা আমাদের গতানুগতিক যে ফাইল সিস্টেমটা আছে, যেখানে আমরা ফাইলের মধ্যে তো চাইলে আমরা এক্সেল ফাইলে বা আমাদের টেক্সট ফাইলে আমরা চাইলে আমাদের ডকুমেন্টগুলো রাখতে পারি। তো এই ডকুমেন্ট রাখার আমরা যদি রাখতে পারি ফাইল সিস্টেমে, তাহলে আমরা কেন ডিবিএমএস ইউজ করতেছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কেন ইউজ করতেছি? তো আমরা আজকের টপিকটা হচ্ছে ওইটার উপরে। তো দেখো, আমাদের কোশ্চেনটা হচ্ছে why we use DBMS over file system, মানে আমরা কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতেছি আমাদের ফাইল সিস্টেম থাকা সত্ত্বেও। আচ্ছা, ডিবিএমএস হচ্ছে একটা কি আমাদের সফটওয়্যার সিস্টেম, যেখানে আমরা টেবিল ক্রিয়েট করি এবং আমাদের ডাটাগুলো এখানে রাখি এবং ডাটাগুলো খুব অর্গানাইজ করে এখানে থাকে এবং আমরা যখন চাই আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আমরা কোয়েরির মাধ্যমে নিয়ে আসতে পারি। এবং ফাইল সিস্টেমটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের মধ্যে আমরা স্টোরেজের মধ্যে যে আমরা যেভাবে ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করি এবং ওইখানে রেখে এবং দেন আমরা যদি দরকার আমরা ওইখান থেকে আমাদের ডকুমেন্টগুলো নিয়ে আসি। তাহলে এখন দেখো আমাদের ফাইল সিস্টেমের কি কি অপকারিতাগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। মানে ওই অপকারিতাগুলোর কারণেই তো আমরা কি ডিবিএমএস ইউজ করতেছি। তো অপকারিতার মধ্যে এক নম্বর হচ্ছে কি ডাটা রিডান্ডেন্সি এবং কি ইনকনসিস্টেন্সি। তো ডাটা রিডান্ডেন্সি বলতে মনে করো আমরা একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে সে এডমিশন নিল। তো এডমিশন নেওয়ার সময় অবশ্যই সে তার কি তার নাম সে তার নাম দিল এবং তাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এরপর সে তার মোবাইল নাম্বার দিল এখানে, এরপর সে তার ইমেল দিছে এখানে। তো এখন তার ওই ডকুমেন্ট গুলো মনে করো ফাইল সিস্টেম আমরা এখন ইউজ করতেছি কি ফাইল সিস্টেম। তো ফাইলের মধ্যে একটা ফাইলের মধ্যে তার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল এবং কি মোবাইল নাম্বারটা স্টোর করা আছে। তো ও কি করলো, স্টুডেন্টটা কিছুদিন পর হলে উঠলো। তো হল কর্তৃপক্ষের কাছে সে আবার কি তার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, তার ইমেল, মোবাইল নাম্বার ওগুলো দিল। তো ওনারা হল কর্তৃপক্ষ কি করলো, ওনাদের ফাইলের মধ্যে ওর ডকুমেন্ট গুলো রাখলো। এরপর সে কি করলো, লাইব্রেরি কার্ড নিল। তো লাইব্রেরি কার্ড নেওয়ার সময় লাইব্রেরির মধ্যে যে অথরিটি আছে ওইখানে কি দিল, সে তার আবার সেম নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল যাবতীয় যা আছে সেখানে দিল। এরপর কিছুদিন পর সে মনে করলো যে একটা ক্লাবে জয়েন হওয়া উচিত। ক্লাবের মধ্যে কি হইতে তার নাম, তার ডকুমেন্ট সব দিছে। এখন দেখো সেম ডাটা কিন্তু আমরা অনেকগুলো ফাইলে রাখতেছি, তাহলে এটা একটা কি রিডান্ডেন্সি না? দেখো সেম ডাটা ইউজড ইন মাল্টিপল ফাইলস, মানে আমরা ওই যে সেম ডাটা রাখার জন্য সেম নামেরই একজন মানুষ, তার সেম মোবাইল নাম্বার, সেম রেজিস্ট্রেশন নাম্বার, সেম ইমেল, কিন্তু আমরা ইউজ করতেছি কতগুলো, আমরা মাল্টিপল ফাইল ইউজ করতেছি। তাহলে এটা একটা কি রিডান্ডেন্সি। এখন মনে করো কিছুদিন পর তার মনে হলো যে কি তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করা দরকার। তখন কি করলো, সে তার ডিপার্টমেন্টে গিয়ে তার কি মোবাইল নাম্বারটা, ডিপার্টমেন্টের যে ফাইলটা আছে ওখানে গিয়ে অথরিটির কাছে কি বলেছে কি আমি আমার মোবাইল নাম্বার চেঞ্জ করব, মানে আমার নতুন একটা মোবাইল নাম্বার, আমি এখন থেকে নতুন মোবাইল নাম্বার নতুন সিম চালাবো আর কি। তখন ওইখানে গিয়ে সে কি তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করলো। তখন ওই ইউনিভার্সিটি যে তার ডিপার্টমেন্টের ওই ফাইলের মধ্যে কি তার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়েছে। এখন দেখো কিন্তু সে যে তোমার হলে, লাইব্রেরিতে বা ক্লাবে, তো ওইখানে তো আর মোবাইল নাম্বারটা চেঞ্জ হয় না, মানে জাস্ট একটা ফাইলের মধ্যে চেঞ্জ হয়েছে, বাকি সব ফাইলের মধ্যে কি এটা আনচেঞ্জ আছে। এখন দেখো ওই স্টুডেন্টের নাম যদি হয় মামুন এবং তার একটা জায়গার মোবাইল নাম্বার মনে করো 016, এটা মনে করো তার ডিপার্টমেন্টের, হ্যাঁ, এবং সেম স্টুডেন্ট মানে সেম নাম ওর নামে, কিন্তু এখানে মনে করো মোবাইল নাম্বার আরেকটা, মানে এটা আসছে তার ডিপার্টমেন্টে, বাকি সব জায়গায় কি এগুলা 017, বাকি সব জায়গায় কি এই সেম এটাই, মানে এগুলো হচ্ছে বাকি সব জায়গায় জাস্ট একটা জায়গায় চেঞ্জ করছে। এখন দেখো তাহলে আমার কি ডাটা ইনকনসিস্টেন্সি না? মানে তার নাম সেম, সব জায়গায় সেম, জাস্ট এক জায়গায় কি তার মোবাইল নাম্বারটা ডিফারেন্ট, বাকি সব জায়গায় তার মোবাইল নাম্বারটা সেম। এখন দেখো তাহলে এখানে কি হয়ে গেল, ডাটা ইনকনসিস্টেন্সি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফাইল সিস্টেমে কিছু প্রবলেম আছে, যে আমরা যদি এক জায়গায় চেঞ্জ করি এটা সব জায়গায় চেঞ্জ হচ্ছে না, আমাদেরকে প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে কি বলতে হচ্ছে যে আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করা দরকার, আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করা দরকার। তো এটা একটা আমাদের একটা হ্যাসেলের বিষয়। তো এখন আমরা দেখবো আমরা ডিবিএমএস ইউজ করে কিভাবে এই আমাদের রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সিটা দূর করতে পারি। তাহলে এখন দেখো ডিবিএমএস কি বলে, ডিবিএমএস বলতেছে না আমরা একটা সেন্ট্রাল একটা আমি কি করব, স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব। মনে করো স্টুডেন্ট নাম মামুন ছিল, তো ওর নামে কি একটা সেন্ট্রাল একটা কি থাকবে, একটা টেবিল থাকবে, মানে স্টুডেন্ট নামে একটা কি থাকবে, স্টুডেন্ট নেমে একটা কি টেবিল থাকবে। দেখো টেবিলটা কি হবে, তার নাম, এই যে তার স্টুডেন্ট আইডি, একটা রেজিস্ট্রেশন নাম্বার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে দিবেন এবং তার নেম দেখো এবং তার ফোন নাম্বার আছে। এখন দেখো এই টেবিলটা যখন সে এডমিশন নেবে তখনই ক্রিয়েট করা হয়েছে এবং ওইখানে তার কি তার সকল ডকুমেন্ট এখানে রাখা আছে। এখন মনে করো সে যখন লাইব্রেরিতে এডমিশন নেবে, মানে একটা লাইব্রেরি কার্ড যখন নিতে যাবে, তখন ওই লাইব্রেরি কর্তৃপক্ষ এই টেবিলটা ইউজ করবে। এরপর যখন সে কোথায় যাবে, হল এডমিশন নিতে যাবে না হলে উঠবে, তখন কি ওনারাও এটা ইউজ করবে। এরপর মনে করো সে একটা ক্লাবে ভর্তি হবে, ওনারাও এই টেবিলটা ইউজ করবে, মানে এই একটা টেবিল সব জায়গায় কি রেফারেন্স হিসেবে কাজ করবে। তাহলে সবাই টেবিলটা ইউজ করতে পারবে। তাহলে এখন যদি মনে করো তার ইচ্ছে হলো যে কি সে তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে, তো সে যদি এই টেবিলে এসে তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে 016 এর যে নাম্বারটা ছিল এটা আমি কি 017 দিয়ে
সেটা নতুন মোবাইল নাম্বারটা কি করবো, এখানে রেজিস্ট্রেশন করলো। তো এখন কি এক জায়গায় চেঞ্জ করছে, এখন সবাই কি সব জায়গায় কি এটা চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ সবাই তো এই টেবিলটাকে ইউজ করতেছে ওরা। তাহলে দেখো চেঞ্জেস ফোন ওয়ান্স, মানে ফোন নাম্বার যদি আমি একবার চেঞ্জ করি, আপডেটেড এমবি হয়, মানে সব জায়গায় সেটা আপডেট হয়ে গেছে, কারণ সবাই তো এই টেবিলটা ইউজ করতেছে। এরপর দেখো তাহলে আমাদের এই ডাটা রিডান্ডেন্সি এবং কনসিস্টেন্সি সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমরা একটা কি টেবিল ক্রিয়েট করব এবং কি করব, ওই টেবিলটাকে সকল ডিপার্টমেন্টে কি সাথে লিংক করে দেবো, আর সকল ডিপার্টমেন্ট আমাদের এই টেবিলটা ইউজ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফাইল সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে ইনকনসিস্টেন্সি, মানে আমি এক জায়গায় চেঞ্জ করলে অন্য জায়গায় আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের কি ডিবিএমএস এ আমরা একটা সেন্ট্রাল, আমরা কি একটা টেবিল ক্রিয়েট করছি, সবাই ওইটা ইউজ করবে। এখন আমরা যদি ওইখানে চেঞ্জ করে দিই তাহলে এটা সেন্ট্রালি কি সব জায়গায় কি হয়ে যাবে, সেটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রিডান্ডেন্সি এবং কি এখন দেখো রিডান্ডেন্সি আমরা ইনকনসিস্টেন্সি তো ওভাবে দূর করলাম যে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন রিডান্ডেন্সিটা কেমন দূর করলাম? রিডান্ডেন্সি মানে কি, আমরা বলছিলাম না সেম ডাটা ইউজড ইন মাল্টিপল ফাইল, মানে তার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, ফোন নাম্বার সব জায়গায় ছিল। এখন দেখো আমরা জাস্ট এক জায়গায় রাখলাম, জাস্ট এক জায়গায় আমরা কি তার নাম সবকিছু কি আমরা এক জায়গায় রাখলাম। তো এখন কি আমার রিডান্ডেন্সি দূর হয়ে গেল, মানে আমাদের এতগুলো ফাইল ইউজ করা লাগতেছে না, এতবার আমাদেরকে সেম জিনিস আমাদের এতবার কি ইউজ করা লাগতেছে না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সলিউশনটা। আচ্ছা, এখন আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে আসি, ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা। মানে মনে করো আমাদের একটা ফাইল সিস্টেমের মধ্যে আমরা কি করলাম, আমাদের একটা কোর্সের রেজাল্ট আমরা কি করলাম স্টোর করে রাখলাম। এখন আমরা চাই যে কি যে কে কে প্লাস পাইছে, মানে 80-80 উপর কয়জন পাইছে সেটা আমরা কি এখন নিয়ে আসবো। না আমাদের দরকার আর কি ওই ডাটাটা যে 80 উপর কয়জন পাইছে বা কয়জন প্লাস পাইছে সেটা আমাদের দরকার। কারণ সেটা বের করে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ফাইল সিস্টেমে ফার্স্ট আমাদের কি করতে হবে, ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইলটাকে আমরা ওপেন করলাম, এরপর কি করতে হবে, লুপ থ্রু ইচ রেকর্ড, মানে আমাদের প্রত্যেকটা রেকর্ডকে, মানে আমাদের যে প্রত্যেকটা ডাটাগুলো আমরা রাখছি, এ পাইছে মনে করো 80, বি পাইছে 70, সি পাইছে 190, তো ওইরকম আমাদের কি করতে হবে, প্রত্যেকটা নাম্বারকে আমাদের কি প্রত্যেকটা রেকর্ডকে ডাটাকে আমাদের কি করতে হবে, লুপ চালা দেখতে হবে। এবং ওইখান থেকে আমাদের কি করতে হবে, কম্পেয়ার মার্কস, মানে হচ্ছে আমাদের কি প্রত্যেকটা মার্ক আমাদের দেখতে হবে যে মানে আমাদের কোন কোন মার্কটা 80 থেকে বড়, কোনটা 80 থেকে ছোট। তো ওই মার্কগুলোকে আমাদের কি কম্পেয়ার করতে হবে। এরপর করতে হবে কি প্রিন্ট দ্য রেজাল্ট, মানে আমাদের কি রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে, আমরা যে রেজাল্টটা পাবো ওটাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এরপর দেখো তাহলে আমাদের এই কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে আমরা যখন ফাইল সিস্টেমে আমাদের তো সব ডাটা স্টোর করা আছে, তো এখন ওইখান থেকে যদি আমরা তাহলে এখান থেকে যদি আমরা কি আমাদের রিকোয়ার্ড যে ডাটাটা যে কয়জন প্লাস পেয়েছে সেটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ফাইল সিস্টেমে কি করতে হবে, অনেক কাজ করতে হবে। প্রথমত আমাদের ফাইলকে ওপেন করতে হবে, এবার প্রত্যেকটা মার্কে আমাদের কম্পেয়ার করতে হবে 80-র সাথে, মানে এটির সাথে কম্পেয়ার করতে হবে। যদি এটির থেকে বড় হয় তাহলে নিব, এটির থেকে বড় না হলে তাহলে নিব না। তাহলে আমাদের এখানে কি অনেক কমপ্লেক্স লজিক ইউজ করতে হচ্ছে। এরপর মনে করো যদি আমাদের ডাটাটা অনেক বড় হয়, মনে করো আমরা 1000 মানে 1000 জনের যদি আমরা কিনি ডাটা নিই, তাহলে আমাদের কি অনেকবার কি করতে হবে, যে কম্পেয়ার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, মানে আমাদের অনেক টাইম লাগতেছে। তাহলে কি হবে, যদি আমাদের ফাইলটা অনেক বড় হয় তাহলে কি ওই কাজটা খুবই স্লো হবে, মানে আমাদের রিকোয়ার্ড ডাটাটা নিয়ে আসতে আমাদের অনেক টাইম লাগবে। এখন দেখো এর বদলে যদি আমরা কি ফাইল সিস্টেম ইউজ না করে যদি আমরা কি ইউজ করি, ডিবিএমএস ইউজ করি, তাহলে দেখো আমাদের সুবিধাটা কি হয়, ডিবিএমএস আমরা একটা লাইনের মধ্যে আমরা কি সবটা নিয়ে আসতে পারবো। আমরা যদি জাস্ট এই লাইনটা লিখি, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হায়ার মার্কস ইজ গ্রেটার দেন 80, জাস্ট আমরা এই লাইনটা লিখলে কি হয়ে যাবে, আমাদের রিকোয়ার্ড যে ডাটাটা সেটা চলে আসবে। আমরা এই ভিডিওতে এটা কীভাবে আসলো লাইনটা, এটা নিয়ে আমরা ডিটেলস অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। তাও আমরা দেখি জিনিসটা কেমন। মনে করো এরকম আমাদের যে টেবিলটা আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম এ বি সি, এবং তাদের মার্কটা এখানে আছে, মনে করো 90, 80, 70 মার্ক আছে এখানে। এবং এটা হচ্ছে আমাদের টেবিলটার নাম কি, আমাদের স্টুডেন্ট টেবিল। তো আমরা কি আমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো আমরা রাখলাম। এখন আমরা যখন দেখো এই লাইনটা লিখবো, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, মানে হচ্ছে আমাদের এই স্টুডেন্ট টেবিল থেকে আমরা এই নেমগুলো সিলেক্ট করবো, যেখানে যাদের মার্ক কি হবে 80 থেকে বড় হবে। তাহলে 80 সহ 80 থেকে বড় মার্ক কারা কারা, এই যে এ পাইছে এবং কি বি পাইছে, তাহলে আমাদের কি হবে, রিকোয়ার্ড রেজাল্ট হবে কি এ বি। তাহলে দেখো এই ফাইল সিস্টেমে আমরা জাস্ট এই দুইটা ডাটা নিয়ে আসতে আমাদের অনেক কাজ করতে হচ্ছে। আর কিন্তু আমার ডিবিএমএসে কি আমরা জাস্ট একটা লাইন লিখলে, মানে একটা কোয়েরি লিখলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের যে রিকোয়ার্ড ডাটাটা ছিল যে কয়জন প্লাস পাইছে আমরা কি সেটা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে অনেক একটা কমপ্লেক্স লজিক লিখতে হচ্ছে, অনেক বড় কোড লিখতে হচ্ছে, অনেক প্রোগ্রাম লিখতে হচ্ছে, কিন্তু জাস্ট এখানে কি আমরা যে একটা লাইন লিখলে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মানে ফাইল সিস্টেমের সাথে আমাদের কি ডিবিএমএস এর অ্যাডভান্টেজটা। এখন আমরা আমাদের 3 নম্বর পয়েন্টে আসি। আমাদের 3 নম্বর পয়েন্টে কি ডাটা ইন্টিগ্রিটি।
ডাটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে মনে করো আমরা একটা টেবিল ক্রিয়েট করবো, মানে আমরা আমাদের ফাইল সিস্টেমে মনে করো আমরা ডাটাগুলো রাখবো। এখন মনে করো আমাদের নেম, এজ, তারপরে হচ্ছে ইমেল, মোবাইল নাম্বার, এইসব ডাটা আমরা রাখবো। তো কেউ মনে করো ইউজার মনে করো যখন তার ডাটা এন্ট্রি করলো, এন্ট্রি করার সময় তার এজ দিয়ে দিল -5, কিন্তু এজ তো -5 হতে পারে না, এটা একটা রং ডাটা কি সে এন্ট্রি করে ফেললো। এরপর মনে করো মনে করো টিচার যখন একটা এক্সামে যখন নাম্বারটা একটা শিটে রাখবে ফাইল সিস্টেমের মধ্যে, তখন পরীক্ষা হচ্ছে মনে করো 100 মার্কের একটা পরীক্ষা হচ্ছে, কিন্তু টিচার কি করলো ভুলে 120 দিয়ে দিল, মানে কেউ মনে করো 90 পেলো কিন্তু ভুলে 120 দিয়ে দিল, এটা কি একটা রং ডাটা। তো এখন ফাইল সিস্টেমে এমন কোনো রুলস নাই যেখানে যে কি তুমি যখন ডাটা যখন এন্ট্রি করবা তখন কি না, এমন কোনো রুলস নাই যে কি তুমি যখন মাইনাস মানে কোনো আনডিফাইন্ড ডাটা দিয়ে দিবা ওইটাকে কি মানে না দেওয়ার জন্য কি নাই, কোনো রুলস নাই। ইউজার চাইলে ইচ্ছা মতো কি দিতে পারে, তার ডাটা এন্ট্রি করতে পারে। কিন্তু আমরা যখন আমাদের ডিবিএমএসে আসবো, ডিবিএমএসে যখন আমরা কি একটা টেবিল ক্রিয়েট করবো, এই যে আমরা যখন কি ক্রিয়েট স্টুডেন্ট টেবিল, মানে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট মানে যখন আমরা কি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করবো তখন কি আমরা এরকম কি কিছু কনস্ট্যান্ট দিতে পারবো, এই যে কিছু কনস্ট্যান্ট দিতে পারবো। দেখো এটা মানে হচ্ছে যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করছি এবং ওই টেবিলে যখন আমরা কি ভ্যালু ইনসার্ট করব, তখন কি আমরা যখন এই কনস্ট্যান্টটা দিয়ে দিচ্ছি যে কি এজ অবশ্যই কি হতে হবে 0 থেকে বড় হতে হবে, মানে 0 থেকে ছোট কোনো এজ কি দিতে পারবে না, কোনো ইউজার এন্ট্রি করতে পারবে না ডাটাবেসে, মানে আমাদের টেবিলের মধ্যে কি এন্ট্রি করতে পারবে না। এরপর দেখো মার্কস, দেখো মার্ক কি পরীক্ষা নিছে কি টিচার 100 মার্কের পরীক্ষা নিছে, তো কোনো স্টুডেন্ট তো কি 100 থেকে বেশি পেতে পারবে না। তাহলে আমরা কি লিখে দিলাম যে আমরা লিখলাম মার্কস ইন্টিজার চেক কি মার্কস আর লেস দেন কি 100, লেস দেন ইকুয়াল টু কি 100। তো আমরা যখন কি এই যে আমরা একটা কনস্ট্যান্ট লিখে দিলাম, এই যে কনস্ট্যান্ট এটা মানে হচ্ছে কি যখন কোনো ইউজার কি ডাটাটা এন্ট্রি করবে যদি সে কি মার্ক যদি 100 থেকে বেশি দিয়ে দেয় তাহলে কি ওটা এরর দেখাবে, মানে সে এন্ট্রি করতে পারবে না। এরপর দেখো যখন এজ যখন সে এন্ট্রি করবে, এজ যদি কি দেয় 0 থেকে ছোটো দেয় মানে -5, এটা তো কোনো ভ্যালিড এজ না। এরকম কোনো যদি ইনভ্যালিড কোনো এজ এন্ট্রি করতে চায় তখন কি হবে, সে তার আর কি এন্ট্রি করতে পারবে না। তার মানে হচ্ছে আমাদের ডাটাবেসের মধ্যে কি আমাদের কন্ট্রোলটা আছে যে আমরা ইচ্ছা মতো চাইলে কি ভ্যালু ইনসার্ট করতে পারবো না, কিন্তু আমাদের ফাইল সিস্টেমে কি ওই নিয়মটা নাই। ফাইল সিস্টেমে তুমি কি যা ইচ্ছে তাই কি করতে পারবা, মানে এন্ট্রি করতে পারবা। তাহলে দেখো এই যে নেম মামুন এবং কি এজ কি -5, এটা আমাদের কি এই যে আমরা যখন এভাবে লিখে দিব, যখন আমরা টেবিল ক্রিয়েট করব তখন তো আমরা এটা লিখে দিব, তখন কি ও এই যে -5টা আর কি এন্ট্রি করতে পারবে না। এরপর দেখো মার্ক 120 এন্ট্রি করতে পারবে না, কারণ কি পরীক্ষা নিচ্ছে 100, তো সে তো 120 পাবে না। এরপর দেখো এই রুটটা দেখো কি এজ তো কোনোদিন ইয়া হতে পারে না, স্ট্রিং হতে পারবে না। এজ তো কী হবে একটা নাম্বার হবে, তো যখন নাম্বারের পরিবর্তে কোনো স্ট্রিং কী করতে চাবে ইনসার্ট করতে চাইবে আমাদের ডিবিএমএস কি সেটা বাধা দিবে, মানে এরর দেখাবে, সে কি আর এন্ট্রি করতে পারবে না। তাহলে কি আমাদের এটাও এন্ট্রি করা যাবে না। তাহলে দেখো এজ ক্যান নট বি নেগেটিভ, এজ ক্যান নট বি কি টেক্সট। এখন দেখো মার্কস ক্যান নট বি 120 ইফ টোটাল ইজ 100, তার মানে আমাদের কি ডিবিএমএস এর মধ্যে আমাদের কন্ট্রোলটা আছে যে কি আমরা ইচ্ছা মতো কোনো ভ্যালু কি ইনসার্ট করতে পারবো না। তাহলে আমাদের ফাইল সিস্টেমের তুলনায় আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি এই ডিবিএমএস এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা। আচ্ছা এখন আসো আমাদের চতুর্থ পয়েন্টে, মানে 4 নম্বরের পয়েন্টে কি ছিল, অ্যাটমিসিটি ছিল। অ্যাটমিসিটি মানে হচ্ছে তোমার দেখো অল অর নাথিং, মানে হলে কি হবে কমপ্লিট হবে ফুল, না হলে কি হবে মানে মাঝামাঝি কি কোনো অবস্থান থাকতে পারবে না। তো এখন আমরা সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো অ্যাটমিসিটি মানেটা কি এবং এটা কিভাবে আমাদের ডিবিএমএসটা কিভাবে এটা সলভ করা আর কি। আচ্ছা মনে করো রহিমের একটা কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওর টাকা আছে কত 5000। আবার মনে করো করিমের আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইখানে ওর টাকা আছে কত 2000 টাকা। তো আমাদের রিকোয়ারমেন্টে কি আমরা চাইতেছি কি করিম ট্রান্সফার করবে কি 1000 টাকা রহিমের অ্যাকাউন্টে, মানে আমাদের রহিমের একটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তার টাকা আছে 5000, করিমের একটা অ্যাকাউন্ট আছে ওইখানে তার টাকা আছে কত 2000। এখন আমরা চাইতেছি কি রহিম চাইতেছে তার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কোথায় ট্রান্সফার করবে, করিমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো ট্রান্সফার করার জন্য 2টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা দেখো কী করবে, প্রথমে রহিমের অ্যাকাউন্টে যে 5000 টাকা আছে সেখান থেকে 1000 টাকা মাইনাস হবে, তাহলে 5000 টাকা থেকে 1000 টাকা মাইনাস হলে কী হবে 4000 হবে। এরপর কী হবে ওই 1000 টাকা কারে অ্যাড হবে করিমের অ্যাকাউন্টে অ্যাড হবে। তাহলে আমাদের ট্রানজ্যাকশনের 2টা পার্ট, একটা হচ্ছে রহিমের অ্যাকাউন্ট থেকে তোমার কি 1000 টাকা মাইনাস যাবে এবং কি করিমের অ্যাকাউন্টে কি 1000 টাকাটা অ্যাড হবে। এখন মনে করো ট্রানজ্যাকশনের প্রথম এটা এই যে রহিমের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কি মাইনাস হওয়ার সাথে সাথে কী হলো আমাদের সিস্টেমটা ক্র্যাশ করলো, মানে আমাদের এখন মনে করো সার্ভার কাজ করতেছে না বা আমাদের সিস্টেমটা কি কাজ করতেছে না, তাহলে তখন আমাদের ইয়াতে কি দেখাবে আমাদের অ্যাকাউন্টে তখন দেখাবে কীরকম দেখো। তাহলে আমাদের দেখো এখন মনে করো ফার্স্টেরটা এই যে আমাদের প্রথম ধাপটা কী ছিল রহিমের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কী হবে মাইনাস হবে,
তারপর কি ওই 1000 টাকা করিমের অ্যাকাউন্টে কি হবে, অ্যাড হবে। কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ এটা, রহিমের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস হওয়ার সাথে সাথে কি হয়ে গেল, সিস্টেম ক্র্যাশ হয়ে গেল। তাহলে কি হবে, এই রহিমের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস হয়েছে, কিন্তু যেহেতু সিস্টেম ক্র্যাশ হলো তাহলে কি করিমের অ্যাকাউন্টে কি আর অ্যাড হচ্ছে, আর কি অ্যাড হচ্ছে না, ওই 1000 টাকা এখানে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু সিস্টেম ক্র্যাশ হওয়ার কারণে কি এখানে আর 1000 টাকা অ্যাড হচ্ছে না। তাহলে এখন ইউজার কি দেখবে, ইউজার দেখবে যে কি রহিমের অ্যাকাউন্ট, রহিম দেখবে কি রে ওর অ্যাকাউন্ট থেকে কি 1000 টাকা গেল, টিকে গেল, কিন্তু কি করিমের অ্যাকাউন্টে কি 1000 টাকাটা অ্যাড হলো না। তাহলে এখন কি ইউজারকে এখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। তাহলে এখন দেখো যখন করিম দেখবে, রহিম যখন করিমকে জিজ্ঞেস করবে কি তোমার অ্যাকাউন্টে কি 1000 টাকা অ্যাড হয়েছে কিনা, দেখবে যে কি অ্যাড হয় না, কিন্তু টিকে কি রহিমের অ্যাকাউন্ট থেকে কি 1000 টাকাটা কি কমে গেছে গা। তাহলে এটা একটা কি, তাহলে আমাদের এই সিস্টেমের অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, আর অর্ধেক কি সম্পন্ন হতে পারে নাই। তাহলে ফাইল সিস্টেমে কি এটাকে কি সলভ করতে পারো না। আমাদের এইটা একটা কি অটোমেসিটি প্রবলেম। অটোমেসিটি কি বলছিল যে কি আমার হয় ফুল হবে, কোনো ট্রানজ্যাকশন যদি হয় তাহলে কি ফুল হবে, মাঝামাঝি কি কোনো অবস্থা থাকতে পারবে না। কিন্তু দেখো এখানে অর্ধেক হয়েছে, এরপর কি আর মানে আর এখানে কি একটা মাঝামাঝি অবস্থানে চলে আসলো। তো এখন আমাদের ডিবিএমএস কীভাবে এই সমস্যাটা সলভ করে দেখো। তো এতটুকু ডিবিএমএস কি করবে, আমাদের এই যে আমাদের ট্রানজ্যাকশনটা হলো, পুরো ট্রানজ্যাকশনটাই কি করবে, পুরো এন্টায়ার যে ট্রানজ্যাকশনটা হলো ট্রানজ্যাকশন কি করবে, ক্যান্সেল করে দেবে। যেহেতু এটা কি একটা মাঝামাঝি অবস্থানে এসে আটকে গেছে, তাহলে কি করবে ডিবিএমএস কি করবে, পুরো ট্রানজ্যাকশনটাকে কি করবে, ক্যান্সেল করে দেবে। এবং কি রহিমের অ্যাকাউন্টে কি করবে, ওই 1000 টাকাটা কি করবে, অ্যাড করে দেবে। মানে আমাদের রহিমের অ্যাকাউন্ট এখন যে 4000 টাকা ছিল সে কি আগে আবার আগের অবস্থানে ফিরে আসবে, মানে 5000 করে দেবে। তাহলে আমাদের ডিবিএমএস এই জিনিসটা কীভাবে করে, ডিবিএমএস কী করে আমাদের ফার্স্ট আগের বিলগুলো কি করে স্টোর করার আগে যখন দেখে যে কি আমাদের কোনো একটা ট্রানজ্যাকশন ফুলি কমপ্লিট হয় না, তখন ডিবিএমএস কী করে রোল ব্যাক করে আগের বিলুটা কী করে দেয়, অ্যাসাইন করে দেয়। তার মানে আমাদের কোনো ট্রানজ্যাকশন যদি মাঝামাঝি অবস্থাও কী হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়, মানে মাঝামাঝি অবস্থা আটকে থাকে, তখন ডিবিএমএস কী করে আমাদের পুরো ট্রানজ্যাকশনটাকে আবার ক্যান্সেল করে দিবে, আবার কি শুরু থেকেই কী করবে ট্রান্সফার করার সুযোগ করে দিবে। মানে আমাদের কি করবে, এই যে দেখো আবার কি হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেছে। মানে আমাদের কি পুরো এন্টায়ার ট্রানজ্যাকশনটাকে কি করে দিবে, ডিবিএমএস ক্যান্সেল করে দিবে, এবং কি আবার আগের অবস্থায় ফিরে যাবে, যে যেরকম টাকা ছিল আগে ওইরকম অবস্থায় ফিরে যাবে। তো কিন্তু ফাইল সিস্টেমে এটা সম্ভব না, ফাইল সিস্টেমে আমাদেরকে আবার আগের অবস্থায় ফিরে যাওয়াটা সম্ভব না। তো এটা হচ্ছে আর একটা কি অ্যাডভান্টেজ, আমাদের ডিবিএমএস এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আমরা রোল ব্যাক করে আবার আগের অবস্থায় কি ফিরে যেতে পারি। তাহলে আমাদের লাস্ট পয়েন্টটা হচ্ছে কি সিকিউরিটি। তো এটা ডিবিএমএস এর খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট সিকিউরিটিটা। এখন মনে করো আমরা যখন ডিবিএমএস ইউজ করি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, ওখানে সিকিউরিটিটা কী থাকে, একটা লেভেল বা লেয়ার থাকে, মানে একটা লেয়ার বা লেয়ার থাকে। মনে করো তুমি ইউজার হলে তুমি কি দেখতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশনের ডাটাগুলো তুমি দেখতে পারবো না। মানে অ্যাজ এ ইউজার হিসেবে তোমার একটা স্পেসিফিক তুমি ডাটা তুমি দেখতে পারবা, এর চেয়ে বেশি কি মানে তুমি দেখতে পারবা না। বা যখন যারা একটা এমপ্লয়ি থাকে, এমপ্লয়ি কি দেখতে পারবে না, তার হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের ডাটাগুলো সে দেখতে পারবে না। তার মানে এখানে আমাদের সিকিউরিটিটা কি থাকে, এনশিওর করা থাকে। কিন্তু ফাইল সিস্টেমে ওইরকম কোনো সিকিউরিটি কি এনশিওর করার কোনো ব্যবস্থা নাই। তো এই সিকিউরিটিটা তাহলে আমাদের ডিবিএমএস এর যে আমরা 5টা পয়েন্ট দেখলাম, আমাদের ডাটা রিডান্ডেন্সি, ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা, ডাটা ইন্টিগ্রিটি, অটোমেসিটি এবং সিকিউরিটি, প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করলাম। এবং এই 5টা পয়েন্টে আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের এই 5টা সুবিধার কারণে আমরা কি করি, ফাইল সিস্টেম ইউজ না করে এখন কি ডিবিএমএস আমরা ইউজ করি।